সাদেক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বেলা 12টার দিকে শুরু হয় এই অভিযান। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 5-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান। তারা জানান, মোহাম্মদপুর রামচন্দ্রপুর খাল দখল করে অবৈধভাবে নির্মিত হয়েছে সাদেক এগ্রোটির স্থাপনা। এর আগে 1 কোটি টাকা মূল্যের গরু ও 15 লাখ টাকায় কোরবানির ছাগল বিক্রি করে আলোচনায় আসে সাদেক এগ্রো। দেশের সবচেয়ে বড় এই অ্যাগ্রো ফার্মের মালিক ইমরান হোসেন। তিনি গবাদি পশুর খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বিডিএফ এর সভাপতি। মোহাম্মদপুরের আলোচিত এই সাদেক এগ্রোতে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। অভিযান চলছে, সেখানে জানবো তার কাছ থেকে। বনি, বেশ কয়েক ঘন্টা ধরেই তো অভিযান চলছে, এখন পর্যন্ত কতটি স্থাপনা ভাঙা হয়েছে আর এই বিষয় নিয়ে কর্মকর্তারা সর্বশেষ যে ব্রিফিং করেছেন সেখানে কি জানিয়েছেন? বাসায় আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গায়ও কিন্তু দখল করে অবৈধ স্থাপনা করা হয়েছিল। এখানে বসতি ছিল এবং তারা কিন্তু সকাল থেকেই নিজেদের বসতি সরিয়ে নিয়েছে। আমি যদি আপনাকে আমার বাম সাইডের অবস্থা দেখাতে চাই, যেটা সাদেক এগ্রোর মূল শেড, সেই শেডটি কিন্তু এরই মধ্যে ভাঙার কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং এক প্রকার তছনছ করে ফেলা হয়েছে। আমরা যতদূর দেখতে পেয়েছি, আমরা কাউন্সিলর সঙ্গে কথা বলছিলাম, এই এলাকার কাউন্সিলর আসিফ সাহেব, তার সঙ্গে কথা বলছিলেন। তিনি আমাদেরকে বলছিলেন যে দীর্ঘদিন ধরে আসলে এই জায়গাগুলো দখল করে এরকম এগ্রো এবং হইতেছে যে বসবাসের বিষয়টি সেটি ছিল, কিন্তু সেটি আসলে শেষ পর্যন্ত যেন না থাকে সে বিষয়টি নিশ্চিত করার জন্য এই অভিযান। পাশাপাশি আমরা যখন এই অভিযানের নেতৃত্ব দানকারীর মধ্যে একজন অঞ্চল 5-এর প্রধান মোতাকাব্বির আহমেদ, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে খালের যে ডিমার্কেশন রয়েছে তাদের কাছে এখন পর্যন্ত, সেই ডিমার্কেশন অনুযায়ী সাদেক এগ্রো এই জায়গায় এরকম একটি শেড বানাতে পারে না এবং এর প্রেক্ষিতে আজকের এই অভিযান এবং এই অভিযানে পুরো যে শেড রয়েছে সাদেক এগ্রো সেটি ভাঙা পড়বে। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে ডিমার্কেশনের যে পিলার রয়েছে সেই পিলার অনুযায়ী যদি আমরা দেখি কিছুটা জায়গা ভাঙার বাইরে পড়তে পারে, কিন্তু তিনি বলছেন যে হাইকোর্টের যে আদেশ রয়েছে সে অনুযায়ী খালের 30 ফিটের ভিতরে কোনো ধরনের স্থাপনা থাকতে পারবে না। এই কথাটি কিন্তু তিনি আমাদেরকে বলছেন। সে কারণে এখানে যে স্থাপনাটি রয়েছে, অর্থাৎ সাদেক এগ্রোর যে শেড রয়েছে সেই শেড পুরোটাই ভাঙা পড়বে এবং সেই কাজ কিন্তু চলমান রয়েছে। আমরা দেখেছি যে সকাল 10টার সময় এই অভিযান শুরু হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু দুপুর 12টা বা বেলা 12টার দিকে শুরু হয়। যেমনটা বলছিলেন যে মূল শেডই ভেঙে দেওয়া হয়েছে অবৈধ স্থাপনা হিসাবে, সরকারি জায়গায় সেই হিসেবে। তারপরে বলাই যায় যে পুরো স্থাপনাটি, মানে পুরো এগ্রোটির আসলে বেশিরভাগই অবৈধ ছিল। যদি তাই হয়, এখানে সরকারের মোটামুটি বেশ বড় বড় কর্মকর্তারা, সিটি কর্পোরেশনের অনেকেই এখানে আগে গেছেন, কেউ কি দেখেননি আগে? এতদিন ধরে কেন সময় লাগলো? নিশ্চয়ই আমাদেরও সেই প্রশ্নটাই ছিল তার কাছে। তিনি আমাদেরকে বলছিলেন যে সিটি কর্পোরেশন যখন ওয়াসার থেকে খালগুলোর দায়িত্ব বুঝে পায়, তারপরে ডিমার্কেশনের যে বিষয়গুলো রয়েছে জরিপ, সেই জরিপের সময়ের কারণেই আসলে অনেকটা দেরি হয়েছে এমন দাবি তিনি করতে যাচ্ছেন। পাশাপাশি তিনি বলছেন যে যেহেতু ধাপে ধাপে কাজ আগাচ্ছিল, আপনার নিশ্চয়ই মনে আছে লাউতলা খালেও কিন্তু এই ধরনের অভিযান চলেছিল। তিনি মোতাকাব্বির বলছেন যে এই অভিযানের পরিপ্রেক্ষিতে আসলে এটা ধারাবাহিক প্রক্রিয়া, সেই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে এখন এই সময়টি এসেছে এবং এটি তারা কোরবানি ঈদের আগেই ভাঙতে পারতেন, সেরকম প্রস্তুতিও তাদের ছিল, কিন্তু যেহেতু কোরবানি ঈদের সময় এখান থেকে প্রচুর পরিমাণে পশু বিক্রি হয়, সে কারণে তারা কোরবানি ঈদের আগে এই অভিযানে যাননি। আমরা জানতে চেয়েছিলাম তার কাছে যে আগে সাদেক এগ্রোকে কি এই ধরনের কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা। তিনি আমাদেরকে বলছিলেন যে গত মাসের 18 তারিখ সর্বশেষ তাদের নোটিশ দেওয়া হয় এবং সেই নোটিশ অনুযায়ীও কিন্তু তাদেরকে বলা হয় এখান থেকে সবকিছু সরিয়ে নিতে। যেহেতু তারা সরিয়ে নেয়নি, সেই প্রেক্ষিতেই আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই অভিযানে এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সবই। একটু ছোট করে জানতে চাই, এখানে অনেক দামি দামি গরু ছিল, অনেক মানে গুরুত্বপূর্ণ ব্লাড লাইনের গরু তিনি বিদেশ থেকে এনে বিক্রি করেন, সেগুলো এখন কোথায়? সেগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আপনি জানেন যে সাদেক এগ্রোর কিন্তু 2টি স্থান রয়েছে, এখানে একটি এবং আরেকটি আছে আরেকটু দূরে, সেই জায়গায় নেওয়া হয়েছে বলে আমরা পর্যন্ত শুনতে পেরেছি। তবে এখন পর্যন্ত আমরা যেহেতু ওখানে যেতে পারিনি, আমি আপনাকে 100% কনফার্ম
পারছি না। তবে আমরা এখন পর্যন্ত এখানে যারা কর্মচারী রয়েছেন তারা অফ দ্য রেকর্ড আমাদেরকে যা বলছেন, তারা বলছেন যে এখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে এবং প্রয়োজনে ক্ষেত্র বিশেষে অন্য কোনো ফার্মেও নেওয়া হতে পারে, এমন তথ্য আমাদেরকে তারা দিচ্ছেন। এবং আমরা সাদিক এগ্রোর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। সাদিক এগ্রোর যিনি মালিক ইমরান হোসেন, তার কোনো হদিস আমরা পাই, আমরা ফোনেও অনেকবার ট্রাই করেছি কিন্তু তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই বাসার, এখানে এই যে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন আছে তার যে সাধারণ সম্পাদক শাহ ইমরান, তিনি এসেছিলেন, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি কিন্তু দাবি করছিলেন যে সাদিক এগ্রোর যে স্থাপনা সেটি আসলে আইনগতভাবেই হয়েছে, বৈধভাবেই হয়েছে। তিনি এমন একটি দাবি করার চেষ্টা করেছেন। পাশাপাশি তিনি এটাও বলার চেষ্টা করেছেন এই যে গরুগুলো আনা সেগুলো আসলে আনা বৈধ, তিনি তেমন একটি দাবি করার চেষ্টা করেছেন। আমরা যখন পাল্টা প্রশ্ন করি তাকে, তখন তিনি এই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এবং আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে এখানে এই অভিযানের একটি পর্যায়ে রয়েছে এবং এই অভিযান, এই ভাঙার কাজ চলমান রয়েছে। ভাঙার কাজ শেষ হওয়ার পর আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি খালের অংশে পড়ে। এই পুরো জায়গাটি খনন করা হবে এবং পানি প্রবাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে। ধন্যবাদ। মোহাম্মদপুরে সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা ভেঙে দিচ্ছে সিটি কর্পোরেশন, জানছিলাম তা। এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে সড়কে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রে পৌঁছে দিতে পর্যাপ্ত কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। সকালে রাজধানী মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এইসব জানান সংস্থাটির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মুনিবুর রহমান। তিনি জানান, পরীক্ষা কেন্দ্রের পাশে গাড়ি পার্কিং করা যাবে না, এমনকি আড্ডাও দেওয়া যাবে না। যানজটে পড়লে ট্রাফিক পুলিশের সহায়তা পাবে পরীক্ষার্থীরা। এছাড়া যে কোনো প্রয়োজনে 999-এ ফোন দিতে পারবেন শিক্ষার্থীরা। কেন্দ্রের আশপাশের সড়কে খোরাখুরি বন্ধ এবং যানজট মুক্ত রাখতে ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানায় ডিএমপি। অনেক সময় অনেক পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে যেতে দেরি হতে পারে, পরীক্ষার অনেক সময় পথ ভুল করতে পারে বা বিভিন্ন কারণে হয়তো নার্ভাস জনিত কারণে পরীক্ষা কেন্দ্রে কোনো কারণে হয়তো অনেক সময় যাওয়ার পথে কোনো বাধা আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় কুইক রেসপন্স টিম থাকবে। অবশ্যই জরুরি প্রয়োজনে 999-এ ফোন করতে পারেন। শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা সরকার 2 বছর করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করে দেওয়ার কথাও বলছেন তিনি। সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন শেখ হাসিনা। বাংলাদেশ প্রতিষ্ঠার কাণ্ডারি ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠান। বিষয়ভিত্তিক কুইজ পাতা প্রদান। শুরুতে শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা প্রতিপাদ্যের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে নানা প্রতিযোগিতায় জয়ী শিক্ষার্থীদের তুলে দেন পুরস্কার। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 18 বিভাগে 126 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেন প্রাথমিক শিক্ষা পদক। সহকারী শিক্ষক পরে নিজ বক্তব্যে দেশকে এগিয়ে নিতে যোগ্য, দক্ষ ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। আজকের যুগটা হচ্ছে প্রযুক্তি যুগ, কাজে কম্পিউটার শিক্ষা আমরা যেমন ল্যাব করে দিচ্ছি, তাছাড়া কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টারও করে দিচ্ছি। তো সেইভাবে আমরা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পর্ক একটা জনগোষ্ঠী আমরা গড়ে তুলতে চাই। সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। শিক্ষার সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধুর সরকার থেকে শুরু করে আওয়ামী লীগের প্রতিটি সরকারের আমলে নেওয়া পরিকল্পনার উপরও আলোকপাত করেন তিনি। আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি প্রত্যেক স্কুলে। ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দেব। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি। আর প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। শুধু কেতাবি পাঠ্যক্রমে আটকে না রেখে সৃজনশীল শিক্ষায় শিশুদের প্রতিভা বিকাশের যৌক্তিকতা ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন শেখ হাসিনা। আমি সেই সবুজের মতো নিষ্পাপ শিশুটি বলছি। পরে শিশুদের বর্ণিল ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের দলীয় তহবিল ছাড়িয়েছে 100 কোটি টাকা। 21টি ব্যাংক হিসেবে এই অর্থ রাখা। আর এ তথ্য জানা গেছে নির্বাচন কমিশনে দেয়া আয় ব্যয়ের হিসেব থেকে। বেলা 11টার দিকে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ আশিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশন সচিবালয়ে। ইসি সচিবের কাছে 2023 সালের আয় ব্যয়ের হিসেব জমা দেয় তারা।
হিসেব বিশ্লেষণ করে দেখা যায় 2022 সালের তুলনায় 23 সালে আয় ও ব্যয় দুটোই বেড়েছে। 2023 সালে ব্যয় 9,87,36,36,000, 2022-এ তা ছিল 7,86,84,000 টাকা। 2023 সালে আয় 27,14,45,000, এর আগের বছরে তা ছিল 10,71,00,000-এর বেশি। বছর শেষে ব্যাংকে জমা ছিল 90,55,31,000 টাকা, এখন তা 100 কোটির উপরে। এই বছর শুরুতে 73,27,54,000 টাকা, 73,27,54,000 টাকা। উদ্বৃত্ত গত বছরের উদ্বৃত্ত হলো 17,27,09,000 টাকা। এ দুটো যোগফল করলে 90,55,31,000 টাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হলো 11 পর্বের অ্যানিমেশন সিরিজ খোকা। এতে বঙ্গবন্ধুর ছোটবেলা থেকে স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত ঘটনাবলী তুলে ধরা হয়েছে। আইসিটি বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন দক্ষতা উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সিরিজটি নির্মিত হয়েছে। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে সিরিজটির 5টি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বেলা 11টায় ছিল প্রথম প্রদর্শনী। সংসদ সদস্যদের জন্য বিশেষ প্রদর্শনী ছিল বেলা 1:30টায়। আয়োজকরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব বা জাতির জনকই নন, ছিলেন অসামান্য মানবিক গুণাবলীরও অধিকারী। তার সহনশীলতা, মানবিকতার শিক্ষা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই অ্যানিমেশন সিরিজটি। এই সিনেমাটি আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধুর শৈশব কৈশোরে তার যে দুরন্ত কৈশোর, তার যে একটা মানবিক ছাত্র জীবন এবং সংগ্রামী ছাত্র জীবন, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এমন একটি মাধ্যমে যেটি আমাদের শিশু, কিশোর এবং তরুণ তরুণীদের কাছে প্রিয় মাধ্যম, সেটা হচ্ছে অ্যানিমেশন প্ল্যাটফর্ম। বহুল আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বড় মেয়ের সম্পদের পরিমাণ তার মার 4 গুণেরও বেশি। আলাদা আয়কর নথিতে মামের মোট সম্পদ 52 কোটি টাকা দেখানো হলেও বাস্তবে আরও বেশি বলছেন বিশ্লেষকেরা। 5টি কোম্পানিতে মেয়ের বিনিয়োগের তথ্যও পাওয়া গেছে। তবে মেয়ের আয়কর নথিতে মিলেছে নানা অসঙ্গতি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। বিদেশের মাটিতে নিজের পরিচয় দেন মেকআপ আর্টিস্ট। আয় বলতে এইটুকুনি, বৈধ পথে বিদেশে টাকা নেয়ার কোনো তথ্যও নেই। অথচ তার চালচলন, জীবনযাপন ধনাঢ্য ব্যক্তিদেরও হার মানায়। 32 বছর বয়সী এই যুবতী ফারজানা রহমান ইপসিতা, মতিউরের প্রথম স্ত্রীর বড় মেয়ে। নেট দুনিয়া এরই মধ্যে বিস্মিত হয়েছে তার কানাডার গাড়ি বাড়ির ছবি দেখে। তবে দেশের সম্পদের তথ্য আরও অবাক করার মতো। আয়কর নথিতে 5 কোম্পানিতে 7 কোটি টাকা বিনিয়োগের তথ্য আছে। নরসিংদী, গাজীপুর, ঢাকায় জমি ও বাড়ির দাম দেখিয়েছেন প্রায় 13 কোটি টাকা। ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, নিজের কোম্পানিকে ঋণ, ভাইকে দেয়া ধার বাবদ ইপসিতার সম্পদ 22 কোটি টাকা। অলংকার, ফার্নিচার ও নগদ মিলিয়ে আছে 2.25 কোটি। অন্যদিকে ব্যাংকে ঋণ 2 কোটি টাকা। সে হিসেবে সম্পদ 42 কোটি টাকা। নরসিংদীতে হেবাসূত্রে 1.5 একর জমির মালিক ইপসিতা। আয়কর নথিতে এই জমির বর্ণনা থাকলেও দাম উল্লেখ নেই। রাজধানীর বসুন্ধরায় 30 থেকে 40 কোটি টাকা দামের 7 তলা বাড়িসহ 5 কাঠা জমির দাম দেখিয়েছেন মোটে 5 কোটি টাকা। নীলক্ষেতে পার্কিং সহ 1,500 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম ধরেছেন মাত্র 60 লাখ। এটা দুর্ভাগ্যজনক হলেও যে পদ্ধতিটি সরকারের নেওয়া উচিত সেটা হচ্ছে যে দুদকের মাধ্যমে একটা নির্মোহ একটা তদন্ত করানো এবং সেটার মাধ্যমে সবকিছু উদ্ঘাটিত করায়। ইপসিতার মা লাকির আয়কর নথিতে সম্পদ আছে 12 কোটি টাকার। বিপরীতে ব্যাংক ঋণ 2 কোটি টাকা। কোটি টাকার পাজরে চড়লেও নথিতে লাকির নিজস্ব গাড়ির কোনো তথ্য নেই। তবে গাড়ির বিপরীতে সম্পদ মূল্য দেখানো আছে 3.25 লাখ টাকা। গ্রামে এমন প্রাসাদসম অট্টালিকা থাকলেও আসবাবপত্রের দাম মাত্র 75,000 টাকা। 1.5 একর জমি হেবাসূত্রে পাওয়া, এ কারণে দাম ধরা হয়নি। মিরপুরে একই ভবনে 4টি ফ্ল্যাটের মালিক, তবে তা হেবাসূত্রে পাওয়া। আবার মেয়ে ইপসিতা মাকে দিয়েছেন কোটি টাকা উপহার। আয়কর নিবন্ধন নম্বর TIN নিতেও চালাকি করেছেন লাকি। টিনে ভুয়া ঠিকানা দিয়েছেন শিক্ষিকা থেকে রাজনীতিক বনে যাওয়া এই নারী। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপি আনোয়ারুল আজিম হত্যায় অংশ নেওয়ার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করা হলেও হত্যার সুনির্দিষ্ট মোটিভ নিয়ে এখনও নিশ্চিত নয় মহানগর গোয়েন্দা পুলিশ। ব্যবসায়িক ও রাজনৈতিক কারণে আমলে নিয়েই তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বলেন, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে বুধবার চট্টগ্রামের ফটিকছড়ির পাথাল কালী মন্দির থেকে হত্যায় জড়িত অভিযোগে মোস্তাফিজুর ও ফয়সালকে গ্রেপ্তার করা হয়। ছদ্মনামে 23 দিন সেখানে আত্মগোপনে ছিলেন তারা। পরে আটক ফয়সাল ও মোস্তাফিজকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। আজিম হত্যা মামলায় দেশে 7 জন আর ভারতে গ্রেপ্তার 2 জন। কিলিং মিশনের যে 7 জন, এই 7 জনের মধ্যে 7 জনই কিন্তু আটক আছে। বাংলাদেশের পার্টি আছে 5 জন, ইন্ডিয়ার পার্টি আছে 2 জন। এর ছাড়াও এর বাহিরে আরো 2 জন গ্রেপ্তার আছে। এ পর্যন্ত আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে টোটাল 7 জন। হত্যাকাণ্ডের যে মোটিভ তো অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। বগুড়ায় জেলখানা থেকে কয়েদি পালানোর ঘটনায় সারা দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তৎপরতা বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। এদিকে ফাঁসির আসামি পালানোর ঘটনা নজিরবিহীন উল্লেখ করে জেল কোড অনুযায়ী কারাগার পরিচালনায় জোর দেন সংশ্লিষ্টরা। বরিশালে কেন্দ্রীয় কারাগারের ভেতর ও বাইরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। বসানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা চৌকি। দর্শনার্থীদের ক্ষেত্রেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় কেন্দ্রীয় কারাগার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কার্যক্রম চলছে 200 বছরের পুরনো ভবনে। ধারণ ক্ষমতার 3 গুণেরও বেশি বন্দী আছে এই কারাগারে। তবে বন্দীদের নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। 1997 সালে রংপুর কেন্দ্রীয় কারাগারে উন্নীত হলেও পুরনো ভবনেই চলছে কার্যক্রম। তবে কারাগারের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, দায়িত্বশীলদের অবহেলার জেরেই ঘটেছে এমন ঘটনা। ভবিষ্যতে আরও সতর্ক থাকার ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। একই কেসের একই রকম আসামির সাজাপ্রাপ্ত তাদের 2 জনকে একত্রে রাখা কোন অবস্থাতে সমীচীন, এটা বিধিবিধান নেই। যার ফলে তারা পরামর্শ করে তার একে অপরের হেল্প নিয়ে সম্ভবত করছে। যে ওরা যে উপরে উঠলো বিচার বাইরে, এক কথা বলতে গেলে এটা সম্পূর্ণ ব্যর্থতা কারা প্রশাসন। কন্ডেম সেল থেকে বন্দী পালানোর মতো ঘটনা এটা নজিরবিহীন। সিলেট থেকে চট্টগ্রামগামী চলন্ত ট্রেনে তরুণী ধর্ষণের ঘটনায় নোয়াখালী থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার 4 জনকে আজ আদালতে তুলে 7 দিনের রিমান্ড চাওয়ার কথা জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী তরুণীকে রাখা হয়েছে চট্টগ্রামে মেডিকেলের 1 স্টপ ক্রাইসিস সেন্টারে। মঙ্গলবার রাতে সিলেট থেকে উদয়ন এক্সপ্রেসে চট্টগ্রাম হয়ে বান্দরবান যাচ্ছিলেন এক তরুণী। রেল পুলিশ জানায়, আসন না পেয়ে খাবারের বগিতে ভ্রমণ করছিলেন তিনি। অভিযোগ করা হয়েছে, ট্রেনটি ভোরে লাকসাম এলাকায় পৌঁছালে ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের 3 কর্মী শরীফ, জামাল ও রাশেদুল ওই তরুণীকে ধর্ষণ করে। অভিযুক্ত 3 জনকে বুধবার সকালে চট্টগ্রাম রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। রেল পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে তারা। এরই মধ্যে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ পেয়েছি। ওদেরকে অভিযোগের ভিত্তিতে আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে আমরা নিয়মতান্ত্রিকভাবে এদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করি এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। রেল কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় ট্রেনের পরিচালক আব্দুর রহিমকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 3 জন গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে বিধিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওরা করেছে, কনফেস করেছে। আর কিছু বাকি আছে, আমরা কাজ আছে বাকি আছে। নিরাপত্তা করে এটা এগুলো খাবার বগিতে ওখানে গিয়েছে। আমরা এই বিষয়টি ওদের তো রেলের কর্তৃপক্ষ বলেছি। ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের সাথে চুক্তি স্থগিত করেছে রেলওয়ে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে সরকারি 27 মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সংস্থার কাছে 124 কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। চিঠির পর চিঠিতেও এসব বকেয়া আদায় করতে পারছে না বিদ্যুৎ বিভাগ। ইতিমধ্যেই কয়েক দফায় কয়েকটি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করে বিল পরিশোধে তাগাদা দেওয়া হয়েছে। বাজেট না থাকায় বিল পরিশোধ করা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। সরকারি বিভিন্ন সংস্থার বকেয়া বিল তুলতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগ। তালিকায় নাম নেই এমন সংস্থাই যেন খুঁজে পাওয়া যায়। আছে রেলওয়ে, পুলিশ, স্থানীয় সরকারের বিভিন্ন সংস্থা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ নানা দপ্তরের নাম। সব মিলে 27টি মন্ত্রণালয়ের কাছে বকেয়া পড়েছে 124 কোটি 65 লাখ টাকার বেশি। সবচেয়ে বেশি 71 কোটি টাকা বিল বাকি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে। শুধু সিটি কর্পোরেশনের কাছেই পাওনা 63 কোটি টাকার বেশি। সবচেয়ে কম 69,000 টাকার মতো বকেয়া বিল রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ে।
সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে বাজেট ঘাটতির কারণে বিদ্যুৎ বিল পরিশোধে দেরি হচ্ছে। বকেয়ার কথা বলছে, তারা লাইন কাটছে, স্বাভাবিক তাদের উপরে সংস্থার উপর বকেয়া প্রেশার থাকবে। আমরা ধীরে ধীরে, আপনারা দেখলে এটা মুখের কথা নয়, কাগজপত্র দেখবেন যে আমরা বকেয়া বিলগুলি বিগত সময়ের বিলগুলি পরিশোধ করে আমরা বিদ্যুৎ বিভাগে যাচ্ছি। এই নির্দিষ্ট সময়ের ভিতরে পরিশোধ করতে পারি নাই, সেই জন্য ওনাদের ইউজুয়াল প্রসিডিউর হিসেবে ওনারা বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছেন। আমাদের যে বিদ্যুতের বাজেট ঘাটতি যেটুকু আছে সেটুকু পূরণ করে দেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। বিপুল বকেয়ার কারণে চলতি অর্থ বছরের বাজেট বাস্তবায়নের সংকটে চট্টগ্রাম বিদ্যুৎ বিভাগ। সমস্যা এড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বিদ্যুৎ বিলের বরাদ্দ বাড়ানোর অনুরোধ করেছে তারা। 2 দফায় বিদ্যুতের দাম বাড়ছে, কনজামশনে বিদ্যুতের বেড়ে গেছে, যার ফলে আগের সেই বাজেটের মধ্যে তাদের কেউই ঠিক রাখতে পারে না, যার ফলে প্রত্যেকেরই বিদ্যুতের এই বিদ্যুৎ খরচটা বেড়ে গেছে। বিদ্যুৎ খরচ বাড়ার কারণে আসলে এই বাজারের সংকট। বকেয়া পরিশোধের জন্য গেল 2 মাসে রেলওয়ে ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যদিও কয়েক ঘন্টা পরই তা পুনরায় চালু করে বিদ্যুৎ বিভাগ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নামছে বন্যার পানি, ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। সড়ক ক্ষতিগ্রস্ত হয়, এখনো স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। এদিকে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে এখনো পানিবন্দী প্রায় 11 লাখ মানুষ। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা সহ 5 উপজেলার বন্যার পানি নামছে ধীর গতিতে। বিভিন্ন সড়ক থেকে পানি না নামায় এখনো স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। হাওড়া অঞ্চলে বাড়িঘরে পানি থাকায় এখনও আশ্রয়কেন্দ্রে আছেন প্রায় 7,500 মানুষ। বন্যা দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেওয়ার পাশাপাশি ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। পানিটা সব ভাঙ্গা, বেড়াগুড়া সব ভাঙে গেছে, ওখানে সব স্কুলে গেছেন, আমি বাড়িতে খালি বাড়ি ফোর দিই। বন্যায় রেগ গোড় দুয়ার নেগে তো এবার আমরা ভিতর হব জিন্দার হরি হরি আমরা গোড় ওখানে। বন্যা পরবর্তী পানি যখন শুকিয়ে যায় তখন পানিবাহিত রোগগুলো হয়। এই কারণে আমরা মেডিকেল টিমের সংখ্যা আরো বাড়িয়ে দিয়েছি এবং যে যাদের ওনাদের জন্য বিশেষ করে ব্লিচিং পাউডার, ওরসালাইন এই জাতীয় যে বিষয়গুলো সেগুলো আমরা সর্বাত্মক আমরা আমাদের মজুত আছে, আমরা তাদেরকে পৌঁছে দিচ্ছি। এদিকে পাহাড়ি ঢল ও বৃষ্টি কমে আসায় সিলেটের সব উপজেলা থেকেই নামতে শুরু করেছে পানি। পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ সহায়তা, মেডিকেল ক্যাম্প সহ জরুরি সেবা অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। তবে এখনও সিলেট নগরী ও 12টি উপজেলা মিলিয়ে প্রায় 7 লাখ মানুষ বন্যা কবলিত। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আছেন 12,000-এর বেশি মানুষ। পানিবাহিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। পানি কমছে, আমরা তাও তো আছে, আপনার বারো হইলে তো আপনার সব জায়গায় যাওয়া লাগে, খাওয়া দাওয়া করলে বাথরুম করে আপনার যাওয়া লাগে, আপনার আর গা হয়ে গেছে পাও। সুনামগঞ্জে তাহিরপুর, বিশম্ভরপুর, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ ও ছাতকে অন্তত লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ভোগান্তিতে স্থানীয়রা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের সঙ্গে তিস্তা চুক্তি যাতে আবার অনিশ্চয়তায় না পড়ে সেজন্য বাংলাদেশকে সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা। কূটনীতি বিশ্লেষকের সংখ্যা কৌশলগত ভুল ও রাজনৈতিক জটিলতা বাধা হতে পারে। তবে মোদির সঙ্গে মমতার সম্পর্কের অবনতিকে বড় সংকট হিসেবে দেখছেন দিল্লির সাংবাদিক। এসব সমস্যা দূর করতে দুদেশের কারিগরি দলকে ভূমিকা রাখার পরামর্শ তাদের। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে তিস্তার পানি বন্টন ইস্যুটি গতি পেয়েছে। কারিগরি দল পাঠানো ও রংপুরে উপ হাই কমিশন খোলার ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু আবার বিরোধিতা শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2011 সালেও বাগড়া বসিয়েছিলেন তিনি। গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব। তিস্তায় পানি নেই, মমতার এই দাবি মানতে নারাজ নদী গবেষক ইনামুল হক। ঢাকাকে প্রকৃত তথ্য সংগ্রহ করার তাগিদ দিয়েছেন তিনি। জল তো ছিল বা জল তো থাকার কথা, হাজার হাজার বছর, 17 বছর ধরে জল থাকে, তো এখন জল গেল কোথায়? হ্যাঁ, উজানে তো হিমালয় ছাড়িয়ে চীনে যাওয়ার তো কোনো চান্স নাই, তাহলে ওটা কোথায় আটকে রাখছে সেটা ব্যবস্থা করতে হবে। তো সেইটা আমাদের বাংলাদেশ থেকে একটা টিম দিয়ে, পশ্চিমবঙ্গের একটা টিম, সেন্ট্রালের একটা টিম দিয়ে আমরা সিকিম ভিজিট করে আসুক, দেখে আসুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করা উচিত, করে বিষয়টা তাকে বোঝানো উচিত। যে বোঝানোটা সরকারি স্তরে আমলা লেভেলে বৈঠক হলে সেটা সম্ভব নয়, সেটা রাজনৈতিক স্তরে যদি বৈঠক হয়, পররাষ্ট্রমন্ত্রী নিজে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন, তাহলে এ ব্যাপারে ভুল বোঝাবুঝিটা আমার মনে হয় কাটতে পারে। দিল্লির সাংবাদিক মন্তব্য করেছেন, ভারতের কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে রাজনৈতিক দূরত্ব স্পষ্ট হয়েছে।
মমতাকে সাথে নিয়েই সংকট দূর করার প্রস্তাব দিয়েছেন গৌতম লাহিড়ী। ভারতে কেন্দ্রের রাজ্যের মধ্যে যদি মতের বিভেদ থাকে তাহলে সেই ক্ষেত্রে পানি সংক্রান্ত চুক্তির ব্যাপারে জটিলতা হতে পারে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনার তিস্তা। এখন যেহেতু মমতা ব্যানার্জি মুখ খুলে বলেই ফেলেছেন এবং এখনকার রাজনৈতিক প্রেক্ষাপট ভারতে কিন্তু 2010 সালের রাজনৈতিক বা 11 সালের রাজনৈতিক প্রেক্ষাপটের চাইতে অনেক বেশি বিরূপ হিসাবে চিন্তা করা যেতে পারে, বাস্তব অবস্থা প্রেক্ষিতে বলছি। তো সেই ক্ষেত্রে এখানে তো আমরা মানে আশঙ্কা বা শঙ্কিত হওয়ার মতো একটা কারণ জায়গা তো আছেই। মমতার বিরোধী অবস্থানের কারণে তিস্তা ইস্যু আবারও ভেস্তে যাওয়ার শঙ্কা কূটনৈতিক বিশ্লেষকের। বলছেন তিস্তার সাথে গঙ্গার পানি বণ্টনও ঝুলে যেতে পারে। এক্ষেত্রে সৃষ্ট রাজনৈতিক জটিলতা এড়াতে কূটনৈতিক মোকাবেলা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণের স্বার্থের বাইরে কাজ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে নারী ও শিশু ফোরাম আয়োজিত মানববন্ধনে এই মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ভারতের কাছে সরকার দেশকে পুরোপুরি জিম্মি করে দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর ভারত সফর করলেও সীমান্তে বাংলাদেশি হত্যা নিয়ে কোনো কথা বলেননি। বিএনপি প্রধান খালেদা জিয়া সুচিকিৎসার অধিকার থেকে বঞ্চিত বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও সবাইকে এক হয়ে আন্দোলন করার আহ্বান জানান মহাসচিব। তিস্তার পানি সমস্যা, যেটা বন্টনের যে সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন। অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যা হইল না, অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যা হইল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরি ভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যে থাকছে, সরবরাহে সংকট না থাকলেও গত এক মাসে আলুর দাম বেড়েছে 10%, ডিমের দামও চড়া। রাসেলস ভাইপার সাপ 30 জেলায় ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয়, নির্বিচার হত্যায় জেল জরিমানা। নেত্রকোনার কমলাকান্দায় চোরাচালান বিরোধী অভিযানে 3064 বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম এ তথ্য জানান। বুধবার থেকে রাত 11টা পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন বাড়ি ও দোকানে অভিযান চালায় উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের যৌথ টাস্ক ফোর্স। এ সময় 3064 বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 2,20 লাখ টাকা। বিদেশি পণ্যের অবৈধ মজুদ ও বিক্রি বন্ধে সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ক্যাশ মেমোতে মূল্য উল্লেখ না করে বিক্রি ও SMS এর মাধ্যমে ডিমের বাজার নিয়ন্ত্রণের অভিযোগে তেজগাঁওয়ের এক ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোরে রাজধানীর তেজগাঁওয়ের ডিমের আড়তে এই অভিযান পরিচালনা করেন সংস্থাটির পরিচালক আব্দুল জব্বার। অভিযান শেষে গণমাধ্যমকে বলেন, তেজগাঁওয়ের পাইকারি ডিম ব্যবসায়ী আমানতুল্লাহ এন্টারপ্রাইজকে বাজার অস্থির করার দায়ে আগেও 10,000 টাকা জরিমানা করা হয়, কিন্তু আজও একই অপরাধ করা হচ্ছিল। এমন তথ্য প্রমাণের ভিত্তিতে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী আরও কিছু ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশে SMS এর মাধ্যমে বাজার দর ঠিক করে, যা আইনত দণ্ডনীয়। SMS এর মাধ্যমে এনারা বাজারটা নিয়ন্ত্রণ করছে, অথচ কম্পিটিশন আইন 2012-তে স্পষ্ট বলা হয়েছে যে বাজারটা হবে স্বচ্ছ। একটা ছবিতে আমরা দেখলাম যে মত বিনিময় সভা করছেন, লেখা আছে ডিমের বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত মত বিনিময় সভা। সভাপতিত্ব করেছেন কি এই যে বর্তমানে আজকে যে আমরা দেখলাম, এনার মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে। এগুলো দুঃখজনক বিষয়। এই সকল অপরাধে এই একটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। এক মাসে আলুর দাম বেড়েছে 10% পর্যন্ত। বাজারে সংকট না থাকলেও চড়া দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। স্বাভাবিক হয়নি ডিমের দামও। পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে, খুচরা বাজারে তা 65 থেকে 70 টাকা। বাড়তি দামের জন্য পরিবহন খরচকে অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের দাবি, সরকারি নজরদারির অভাবে সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। এদিকে ডিমের দামেও স্বস্তি মিলছে না। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 160 টাকায়। আড়তে অভিযান চালিয়েও সুফল মিলছে না। বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই দেখবেন যে গাড়ি টাড়ি আসে নাই, গাড়ি ভাড়া বেশি আসলে এই জন্য দাম বেড়ে গেছে।
15,000 টাকার গাড়ি ভাড়া 30,000 টাকা। বা চাকরিজীবী, আমাদের ক্ষেত্রে সীমিত একটা ইনকাম আছে, এর ভেতরে চলতে হয়। আর বাড়তি যদি জিনিসপত্রের দাম দিয়ে কিনতে হয় তাহলে অনেক কষ্ট হয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, যেমনটি দেখা যাচ্ছে প্রত্যেকটি নিত্যপণ্যের দাম বাড়তি, আলু, পেঁয়াজ, ডিম সবকিছুর দামই বাড়তি। বাজার ঘুরে আপনি পরিস্থিতি কেমন দেখছেন এবং এত অভিযানের পরেও কেন বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কর্তৃপক্ষ কি বলছে? দেখুন, এই মুহূর্তে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে যে আলুর যে পাইকারি আড়ত, সেখানে আপনি যেটা প্রতিবেদনে পড়ছিলেন আমিও যদি সেটা দেখাই যে বাজারে কিন্তু আলুর কোনো সংকট নাই। পুরা যে পাইকারি আড়ত, প্রতিটা আড়তে প্রতিটা দোকানে কিন্তু বস্তায় বস্তায় আলু মজুত করা রয়েছে এবং এখান থেকে খুচরা বিক্রেতা সহ অন্যান্য যারা বিক্রেতা তারা কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু চড়া দাম গুনতে হচ্ছে। অর্থাৎ আমি আজকে যদি দামটা বলি, এই কারওয়ান বাজারের প্রতি পাল্লা অর্থাৎ 5 কেজিতে এক পাল্লা হিসেবে বিক্রি হয় পাইকারিতে, সেটা বিক্রি হচ্ছে 58 টাকা কেজি দরে। আর এটাই এই একই কারওয়ান বাজারে যে খুচরা বাজার, সেখানে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। আর যদি পাড়া মহল্লা বা পাড়া মহল্লার খুচরা দোকানে হিসাব করা হয়, সেক্ষেত্রে কিন্তু এটা প্রতি কেজি 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে এই দামটা কেন বাড়তি, আমরা যদি আরেকটু নির্ধারিত করে বলি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বলছে তাদের দেশে আলুর চাহিদা 1 কোটি 10 লাখ মেট্রিক টন, কিন্তু তাদেরই কৃষি মন্ত্রক আরেকটি সংস্থা কৃষি বিপণন তারা বলছে তাদের হিসাব অনুযায়ী 95 লাখ চাহিদা। অর্থাৎ সরকারি সংস্থার মধ্যে তথ্যের কিন্তু গরমিল রয়েছে, যে যার দরুন কিন্তু আমরা সঠিক তথ্যটা থেকে বঞ্চিত হচ্ছি। আর যদি হিমাগার মালিক সমিতি তারা বলছে যে আলুর কিছুটা সংকট রয়েছে, যে নির্ধারিত টার্গেট ছিল সেই তুলনায় টার্গেট তারা ফুলফিল করতে পারে না বলে এই দামটা বেশি হচ্ছে। আর এখানে যারা বিক্রেতা, যারা আড়তদার, যারা পাইকার, তারা বলছে যে ঈদের সময় গাড়ি ভাড়াটা অর্থাৎ পরিবহন খরচটা বেড়ে গিয়েছিল, অনেক দ্বিগুণ দিতে হচ্ছে, সেই প্রভাবের দরুন কিন্তু দামের বিষয়টা পড়ছে। আর এবার যদি আসি ডিমের বিষয়ে, কিছুক্ষণ আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সাথে আমার কথা হয়েছিল, ওনার বক্তব্য জানতে চেয়েছিলাম। তিনি যেটা বলছে যে ডিমের কিন্তু আজকে ভোরবেলাও কিন্তু পাইকারি আড়তে কারসাজির অভিযোগ যে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে, তারা অভিযান অব্যাহত রাখবে এবং আগামী মঙ্গলবার এই ডিমের পাইকার, আড়তদার এবং খুচরা বিক্রেতার এবং কোম্পানি যারা আছে, বহুজাতিক কোম্পানি, উৎপাদক কোম্পানি, তাদের সাথে তারা একটা বৈঠক করবে। বৈঠকের পরে তারা পরবর্তী সিদ্ধান্ত জানাতে পারবে যে আসলে কি। এই মঙ্গলবার তারা সবাইকে সভা ডেকেছে। এর পাশাপাশি আলুর বিষয়ে তারা যেটা বলছে যে তারা আলু গত বছর যেটা ছিল এই বছরে কিন্তু আরও বেশি, এই আলুর দাম সহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি এই সংকট মোকাবেলার জন্য যাতে আমদানির দ্বার উন্মুক্ত করা হয় সেই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূলত এই ছিল রাজধানীর বাজার পরিস্থিতি থেকে সবশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। অর্থনীতিকে চাঙ্গা, কর্মসংস্থান বাড়াতে এসএমইতে ঋণ ও নীতি সহায়তা বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। পর্যাপ্ত সময়মতো ঋণ না পাওয়া এ খাতের উদ্যোক্তাদের প্রধান সমস্যা। প্রায় 52% এসএমই উদ্যোক্তা এখনও ব্যাংক ঋণ সুবিধার বাইরে রয়েছেন। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বর্তমানে দেশের 2 কোটির বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান রয়েছে। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় 85%ই এসএমই খাতের। তবে এখনও এসএমই উদ্যোক্তাদের প্রধান সমস্যা অর্থায়ন। উৎপাদন শিল্প জরিপ অনুযায়ী দেশের অতি ক্ষুদ্র শিল্প কারখানার 48% ব্যাংক ঋণ রয়েছে। বাকি 52% কারখানার মালিক নিজের টাকায় বিনিয়োগ করেছেন। অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিচ্ছে। ব্যাংকাররা বলছেন, প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় ব্যাংকগুলো এসএমই খাতে ঋণ দিতে আগ্রহী হয় না। লোনগুলো দেওয়ার জন্য যথেষ্ট সচেষ্ট হতে হবে ব্যাংকগুলোকে। সবাই সব জানি আমরা, কার টাকা দরকার, ব্যাংকের লোন দেওয়া দরকার, এভরিবডি নোজ দিস, কিন্তু এটাকে মিলনটা হচ্ছে না। সেই মিলনটা হওয়ার জন্য প্রথমত ব্যাংকের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে যে আমরা এই সেক্টরে যাবই। অর্থনীতিকে চাঙ্গা ও কর্মসংস্থান বাড়াতে এসএমইতে ঋণ ও নীতি সহায়তা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এ খাতের উন্নয়নে অর্থায়ন আরও সহজ করা জরুরি বলছেন উদ্যোক্তারা। বাংলাদেশে জুট হচ্ছে, লেদার হচ্ছে, প্লাস্টিক হচ্ছে, আদার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের যেই সুযোগটা আমরা নিতে পারছি না, এই পাড়ার যে চ্যালেঞ্জটাকে উত্তরণের জন্য সরকারের নীতি সহায়তাগুলো দরকার। এসএমইগুলোকেও যেগুলো একটু বেটার পারফরমেন্স করতে পারে তাদেরকে যদি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, তাদেরকে যদি আমরা পলিসি সাপোর্ট দিতে পারি এবং তাদেরকে এক্সপোর্টের জন্য আমরা যদি রেডি করতে পারি, তাহলে সেখান থেকেও কিন্তু আমাদের এক্সপোর্ট আর্নিংস আসা সম্ভব।
দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান 27%, কিন্তু পরিসংখ্যানে দেখা যায় দেশে মোট যত ঋণ দেয়া হয়েছে তার মাত্র 10% পেয়েছে এ খাত। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুদকের মামলার জেরে 8 বছর ধরে রাঙামাটি পাবলিক কলেজের ভবন নির্মাণ কাজ বন্ধ রেখেছে ঠিকাদার। এতে ব্যাহত হচ্ছে লেখাপড়া, কলেজের উন্নয়নও সম্ভব হচ্ছে না। তবে জটিলতা নিরসন করে দ্রুত নির্মাণ কাজ শুরুর আশাবাদ জানিয়েছেন জেলা প্রশাসক। 2014 সালে স্থাপিত রাঙামাটি পাবলিক কলেজে ভবন নির্মাণের জন্য 5,66,00,000 টাকার প্রকল্প অনুমোদন দেয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। কাজ শুরু হয় 2016 সালে, যা শেষ হওয়ার কথা ছিল 2018-তে। তবে ঠিকাদার ও অর্থ সংরক্ষণকারী শাখা ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে দুদকের দুর্নীতি মামলার জেরে কিছুদিন পর কাজ বন্ধ হয়ে যায়। রুম সংকটে দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে লেখাপড়া। কলেজে কোনো ভবন নাই, একদম ছোটখাটো একটা ভবন আছে। আমাদের এখানে ক্লাস করতে অনেক সমস্যা, গরমের মধ্যে দাঁড়ায় থাকতে হয়, ক্লাসে সবার জায়গা হয়ে ওঠে না। এই অবস্থায় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারছেন না কলেজ কর্তৃপক্ষ। শিক্ষকদের এমপিও আবেদন সহ কলেজের উন্নয়নও সম্ভব হচ্ছে না। দুর্নীতি হয়েছে মর্মে যে দুর্নীতি দমন কমিশন এসে এখানে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করে ঠিকাদারের বিরুদ্ধে। এরপর থেকেই তো কাজ টোটালি বন্ধ। এখন তো আমরা কিছু চাইলেই করতে পারতেছি না। তবে জটিলতা নিরসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। হাইকোর্টে মামলা রয়েছে, আপনারা জানেন পার্বত্য উন্নয়ন বোর্ড থেকে এটি নির্মিত হচ্ছে। মামলাটি যেন দ্রুত নিষ্পত্তি হয় সেজন্য পার্বত্য উন্নয়ন বোর্ডকে আমরা অনুরোধ করেছি দ্রুত নিষ্পত্তি করে এবং যেন দ্রুত কাজটি সম্পন্ন করা যায়। রাঙামাটি পাবলিক কলেজে বর্তমানে 750 শিক্ষার্থী লেখাপড়া করে। খণ্ডকালীন সহ 13 জন শিক্ষক ও 5 জন কর্মকর্তা কর্মচারী আছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের ঘিরে বিতর্ক যেন থামছেই না। ভিসি প্রভিসি বিতর্ক শেষ না হতেই এবার রেজিস্ট্রারের অর্থ লেনদেনের অডিও ও অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য বলছেন একটি মহল কর্মকর্তাদের সম্মানহানি করতে চাইছে। ভিসি নানা ধরনের অনিয়মের অডিও, প্রভিসি নিয়োগ সংক্রান্ত চ্যাটিং ফাঁসের পর এবার আলোচনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আলী হাসানকে ঘিরে। সম্প্রতি তার সাথে এক ঠিকাদারের অর্থ লেনদেনের অডিও ও এক নারীর অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ। একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে মেনে নেওয়া, এটা ধারণ করা খুবই কষ্টদায়ক। সঠিক তদন্তের মাধ্যমে এই ভিডিওটা যদি সঠিক হয়ে থাকে, এই ভিডিওর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। এসব ঘটনায় শিক্ষক কর্মকর্তারাও বিব্রত, বলছেন এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ছাত্র ছাত্রী থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী শিক্ষক সবাই এটাতে বিব্রত বোধ করে এবং বিচলিত হয়। এবং আমি যদি নিজেই দুর্বল হই, আমার সন্তানকে শাসন করাও তো আমার জন্য খুব কঠিন হয়ে যায়। অডিও ভিডিও যে ভাইরালগুলো হচ্ছে সে বিষয়গুলো আমরা দেখতেছি পত্রপত্রিকায় বা মোবাইলে, ফেসবুকে, আইডিতে, কিন্তু সেই ক্ষেত্রে কোনো পদক্ষেপ আমরা তো প্রশাসনের দিক থেকে কখনোই পাইনি। কর্মকর্তাদের সম্মানহানির জন্য একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে দাবি উপাচার্যের। দুর্নীতি হলে প্রাতিষ্ঠানিক অভিযোগ জানানোর আহ্বান তার। উনি ওনার কাছে টাকা নিয়েছেন এবং এই টাকাটা এই যে এখানে এই যে টাকা জমা দিয়েছে এই যে চেক নাম্বারে, তো এরকম ডকুমেন্ট দিয়ে, তা নাহলে এটা হচ্ছে আমার মনে হয় যে শুধুমাত্র যেন একটা মেলাইন করা, একজনের মান সম্মান হানি করে। অডিও ভিডিও ফাঁসে প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফেসবুক, ইউটিউব আর এক্সে আরো সংবাদ জানতে